মালা বদল করে ৭ পাক ঘুরে সিঁথিভর্তি বরের দেওয়া সিঁদুর পরে রিধিকার বিয়ে হয়ে গেল। দেবু আর দাঁড়িয়ে থাকতে পারল না। পোড়া মন হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা চোখ মুছতে মুছতে চলে গেল। একমাত্র ননদের বিয়ে। মাধু খুব ছোটাছুটি করছিল। কাজের যেন শেষ নেই মেয়েটার। একটা কাজ শেষ হতেই রেণুবালা আর একটা কাজ ধরিয়ে দেয়। গভীর রাত হয়ে যায়, অথচ মাধুর এখনও ঘরে আসার নাম নেই। অনুপম অধৈর্য হয়ে গেল। মাধুকে খুঁজতে খুঁজতে ছাদে পেল। মাধু নতুন বউয়ের খাওয়ার এঁটো থালা বাসন গুছাচ্ছিল। অনুপম চাপা কণ্ঠে বলল, তুমি এত রাতে এগুলো করছো কেন? ঘরে চলো। আপনি যান, আমার প্রায় হয়ে গেছে। অনুপম মধুর হাত দুটো টেনে ধরে নিচু কণ্ঠে বলল, আমি একা ঘরে চাতক পাখির মতো অপেক্ষা করছি। আমার ইমোশনের কোনো দাম নেই তোমার কাছে? মাধু, আমার হাতে ছুটি কম। আমাকে দুদিন পর চলে যেতে হবে। দিনে না হোক, রাতে তো অন্তত তুমি আমাকে সময় দেবে। মাধু লজ্জা পেল। দৃষ্টি মাটির দিকে রেখে বসা থেকে উঠে পড়ল। বিয়ের ৬ মাস হতে চলল, অথচ এখনও অনুপমের আবেগময় কথার মাধুর হৃদয় কাঁপন ধরে। মাধুর জন্য এত অস্থির মানুষটা, শুনতে বেশ ভালো লাগে। অনুপম মাধুকে কোলে তুলে নিল। মাধু ছটপটিয়ে উঠল, অনুরোধ করে বলল, দয়া করে আমাকে নামিয়ে দেন। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। অনুপম মুচকি হেসে মাধুকে আরও একটু শক্ত করে চেপে ধরল। মাধু অনুপমের বুকে লজ্জায় মুখ লুকালো। অনুপম মাধুকে চিলেকোঠার ঘরে নিয়ে এলো। খাটের মাঝখানে বসিয়ে দিল। নিজেও হাঁটু গেড়ে মাটিতে বসে মাধুর দুহাত আলতো করে ধরল। চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, আজকে এই মায়াবী রাত, আকাশে শুক্লপক্ষের চাঁদ, অদূরে ঝিঝি পোকার মায়াময় ডাক, আর আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে লক্ষ্মীমন্ত লজ্জাবতী রমণী, আমার কেন যেন মনে হচ্ছে আজকের রাতটা আমাদের জীবনে খুব স্পেশাল, স্মরণীয় রাত হয়ে থাকবে। এই সুন্দর রাতকে ঘিরে আমাদের দুজনের সুখ সুখ অনুভূতি আমরা জীবনেও ভুলব না। প্রমিস করো লক্ষ্মী। মাধুর কাজল কালো চোখের কোণে জল জমেছে। কাঁপা কাঁপা হাতে অনুপমের বাড়িয়ে রাখা হাতে রাখলো। অনুপম মাধুর চিবুকে ঠোঁট ছোঁয়ালো। অনুপমের তীব্র ভালোবাসার উষ্ণ স্পর্শে মাধুর শরীরে বসন্ত শিমুল ফুলের মতো আগুন লেগেছে। মায়া ভালোবাসা একে অপরকে ঘুরে সুখ সুখ অনুভূতি একটু করে কেটে গেল রাতের আধারে। দিনের আলো ফুটতে মাধু ধরপড়িয়ে উঠে বসল। আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠল। চোখে কাজল লেপটে গেছে, ঠোঁটের চারপাশে লিপস্টিক মাখামাখি, সিঁদুর লেপটে গেছে, ভারী শাড়ি এলোমেলো। বিয়ে বাড়ি। এতক্ষণে বাড়ির অনেক মানুষ উঠে গেছে। মাধুর খুব কান্না পেল। এই বেশে মানুষের সামনে কি করে যাবে? পাশে অনুপম গভীর ঘুমে মগ্ন। মধু আস্তে আস্তে ডাকাডাকি করলো। অনুপম উঠল না। ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত হয়ে পাশ ফিরে শুলো। মাধুর দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। মাথায় বড় ঘোমটা টেনে গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে এলো। সিঁড়ির শেষ মাথায় এসে রেণুবালার সাথে দেখালো। রেণুবালা মাধুর এই বেশ দেখে ছি ছি করলো। রাগে অথচ চাপা কণ্ঠে বলল, বাড়িতে তোমার ননদের বিয়ে উপলক্ষে বাড়ি ভর্তি মানুষজন গিজগিজ করছে। দুদিন অন্তত তোমাদের এই বেহায়াপনা না করলে হতো না? বড় বৌমা, মুখের কি অবস্থা করছো? গুরুজনদের সামনে একটু লজ্জা নিয়ে চলতে শেখো। মাধু মাথা নিচু করে হাত মোচড়াচ্ছে। শাশুড়ির তীব্র বাক্যবাণ শুনে চোখ দুটো ছলছল করে উঠল। রেণুবালা ধমকে উঠল, আমার সামনে একদম ন্যাকা কান্না কাঁদবে না। দেখতে খুব বিরক্ত লাগছে। কি হয়েছে মাওয়াইমা? মাধুকে ধমকাচ্ছেন কেন? মাধুর বর্দে এগিয়ে এলো। রেণুবালা শুকনো হাসার চেষ্টা করলো। মুখে বলল, না কিছু না, ওই আর কি। আপনি আমার গুরুজন, কিছু মনে করবেন না মাওয়াইমা, আমি আপনাদের কথা কিছুটা শুনে ফেলেছি। আমার বোনের এই অবস্থা একা একা হয়নি। এতে যতটা ওর দোষ, ঠিক ততটাই আপনার ছেলের দোষ। তাছাড়া ওরা বিবাহিত দম্পতি, ওরা কখন কি করবে না করবে সেটা ওরাই ভালো বুঝবে। এখানে ওকে বকা না করে বা শাসন করার কিছুই নেই। আপনার দেখতে এতই যখন দৃষ্টিকৌশল লাগে, আপনার ছেলেকে সরাসরি বলবেন বউয়ের সাথে রাতে থাকবি না। মাধু, চল আমার সাথে স্নান করবি। বদ্দির কথাগুলো বলে মাধুকে নিয়ে চলে গেল। নিহাত বিয়েবাড়ি না হলে 2 দিনের ছুরি রেণুবালাকে অপমান করে। এতক্ষণে রেণুবালা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে নিত। মাধু পুকুর পাড়ে গিয়ে সাবান দিয়ে মুখ ধুলো। বর্দি সিঁড়ির আনমন হয়ে বসেছিল। মাধুকে বলল, শুধু শুধু ওনাকে এতগুলো কথা শোনালি বর্দি? তুই কিছু বলিস না দেখে তোর মাথায় কাঁঠাল ভেঙে খায় এই মহিলা। কেন মাধু, অন্যায় দেখে চুপ থাকিস? তুই তো এমন ছিলি না। আমার চুপ থাকায় যদি সংসারে শান্তি থাকে, তাহলে চুপ থাকতে মন্দ কি? একসাথে থাকতে হবে, তখন ঝগড়া অশান্তি বিবাদ করে লাভ কি? বলুক না উনি যা খুশি, এতে আমার শরীর ক্ষয়ে যাবে না। অনুপমকেও তো বলতে পারিস, ওর মাকে খুব ভালোবাসে, একই সঙ্গে আমাকেও প্রচণ্ড ভালোবাসে। একজন ভালোবাসার নারীর মুখ থেকে আরেকজন ভালোবাসার নারীর বদনাম শুনতে ওর একটুও ভালো লাগবে না বর্দি। আমার সেই ছোট্ট মাধু কবে এত বড় হয়ে গেল? উত্তরে মাধু একটুখানি হাসল। বিদায়বেলা রিতিকা খুব কাঁদল। রেণুবালা মেয়েকে বুকে আগলে ধরে বিলাপ করছেন। মায়ের বুক থেকে জোর করে রিতিকাকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে বসানো হলো। ওই দূরের ছাদ থেকে আরেক জোড়া তৃষ্ণার্ত চোখ চাতকের মতো তাকিয়ে আছে। ভালোবাসার মানুষটি পুরোপুরি অন্যের হয়ে যাওয়ার সময়
যে ভালোবাসার মনে উদয় হয় সেই ভয়ঙ্কর সর্বনাশে ভালোবাসা কারো জীবনে না আসুক। মেয়ের বিয়ের পর বাড়িতে যে পরিমাণ কাজ জমে আছে, মাধু বিন্দুমাসি পুরো বাড়ি ঝাড়ু দিয়ে প্রায় অর্ধেক বেলা লাগলিল মুছতে। দুজনে কাজের মানুষ নিয়ে থালা বাসন ধুয়ে ঘর গুছিয়ে নিল। কাল আবার বউ ভাত, ওই বাড়িতে যেতে হবে, ওনারা নিমন্ত্রণ করে গেছে। বিকেলে ঘরে এসে দেখলো অনুপম মন খারাপ করে বসে আছে। মাধু পাশে বসলো, অনুপম মাধুর ঘাড়ে মাথা রাখলো, বলল, মা তোমার সাথে এত খারাপ ব্যবহার করে? কখনো আমাকে বলনি কেন? কে বলল আপনাকে এসব কথা? মা তোমাকে দিনের পর দিন ভালো মাছ খেতে দেয় না, মাঝে মাঝে ভাত ফুরিয়ে গেলে শুধু মুড়ি খেয়ে থাকো, রাতে তোমার খিদের জ্বালায় ভালো ঘুম হয় না, তুমি ছটপট করে কাঁদো, সকালে কান্না লুকিয়ে মেকি হাসি মুখে সবার সব ফরমেশ করে দাও। এই কথাগুলো আমাকে কেন অন্যের মানুষের মুখ থেকে শুনতে হবে? তোমার বর হয়ে এই কথাগুলো কি তোমার মুখ থেকে শোনার অধিকার রাখি না আমি? মাধুর কণ্ঠে ভেঙে এলো, বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। অনুপম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা এই বয়সে সংসারের প্রতি উদাসীন ছিলেন। বুঝ হবার পর থেকে দেখে এসেছি আমার মা এই সংসারে এসে খাওয়া পড়া নিয়ে অনেক কষ্ট করেছেন। কাজে একটু ভুল হলে কখনো কখনো আমার কর্তামা মায়ের গায়ে হাত তুলতেন। কর্তামায়ের কথা মতো সংসার চলতো। সবসময় ভালো ভালো খাবার কর্তামা বাবা জেঠুদের পাতে পড়তো, আর আমার ছেলে বলে ভালো খেতে পেতাম। তবে আমাদের মা জেঠিকে গাধা খাটনি খাটিয়ে দিন শেষে দুবেলা মেপে মেপে খেতে দিত। আমরা যদি নিজেদের ভাগের খাবার মায়ের পাতে তুলে দিতাম, তাহলে পরের দিন আর আমাদের ভাগে ভালো খাবার জুটতো না। তখন ছোট ছিলাম, ভালো খাবারের লোভে মাকে আর নিজের খাবার থেকে ভাগ দিতাম না। বছরের পর বছর মায়ের সাথে অমানবিক অত্যাচার, আমার মায়ের সুন্দর মনটা অস্বচ্ছতায় ভরে দিয়েছে আমার কর্তামা। হয়তো সেখান থেকে মা এখন বের হতে পারেনি। যুগ পাল্টেছে, তার মনোভাব এখনও সেকালে রয়ে গেছে। সেভাবে আমি এই সংসারে এত এত কষ্ট সহ্য করছি, এখন আমার সুখের সময়। আমার বৌমাকে আমি একই কষ্ট সহ্য করতে হবে, শুধুমাত্র এই মনোভাব শাশুড়িরাই খারাপ হয় জানো? মাথা নাড়ালো মাধু। তার বলার কিছুই নেই। এই বাড়িতে এসে মাধু খাওয়া নিয়ে খুব কষ্ট করে। মাধুর বাবা মা কখনোই মাধুদের দু বোনের বৈষম্য করে বড় দেখেনি, তাই খিদের কষ্টটা মাধু মেনে নিতে পারে না। মাঝে মাঝে বড়দিদিকে বলে, বড়দি মাকে জানানোর সাথে সাথে মা বাবার সাথে খুব রাগারাগি করে। অনুপমকে জানাতে চেয়েছে, মাধুর রিকোয়েস্ট কিংবা মেয়ের সুখের কথা ভেবে জানানো হয়নি। বড়দিদিটা মাধুর একটা কথাও শুনে না, শেষমেশ ঠিকই অনুপমকে জানিয়ে দিল। মানুষটা খুব কষ্ট পেয়েছে, মানুষটা সামান্য কষ্ট পেলে মাধুর ভালো লাগে না, বুকের ভেতরটা ভেঙে চুরে যায়। মাধু ইদানে কিছু খেতে পারে না, যা খায় সাথে সাথে বমি হয়, মাছ মাংসর গন্ধ সহ্য হয় না, অল্প কাজকর্ম করে হাঁপিয়ে যায়, শরীর সায় দেয় না। অনুপম জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার টেস্ট দিল, রিপোর্টে জানা গেল মাধু 2.5 মাসের গর্ভবতী। অনুপমের খুশি যেন ধরে না, রেণুবালা শুনে বেশ খুশি। তার বংশে প্রথম নাতি নাতনি আসতে চলছে। ছেলের সামনে মাধুকে খুব আদর করে রেঁধে বেড়ে খাওয়ালো। অনুপম কর্মক্ষেত্রে চলে যেতে আবারও শুরু হলো মাধুর সাথে খাওয়া নিয়ে শারীরিক অত্যাচার। মাধু যাই খেতে যায়, রেণুবালা তাতেই ফোড়ন কাটে। শুধু ভাত ছাড়া অন্য কিছু খেতে দিতে চায় না, শুধু ভয় দেখায়, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, বাচ্চার পেটের ক্ষতি হবে, পেটের বাচ্চা বড় হয়ে যাবে। মাধুর এত বিরক্ত লাগে, মাঝে মাঝে শুধু মাধুর ভয়ঙ্কর সব ইচ্ছে করে। এই দিনগুলো যে কি দুর্বিষহভাবে কাটছে বলার মতো না। গর্ভকালীন সময় ভাত খেতে ভালো লাগে না, কত বাহারি পদের খাবার যে খেতে ইচ্ছা করে। অভুক্ত থাকতে থাকতে মেয়েটার শরীর ভেঙে গেছে, চোখ দুটো গর্তে বসে গেছে। একদিন না জানিয়ে বড়দি আর বাবা মাধুকে দেখতে এলো। মাধুর এই অবস্থা দেখে বাবার মনটা নীল হয়ে গেল। তখন মাধুর প্রেগনেন্সির 4 মাস ছিল। বাবা নিখিলেশ বাবুকে ডেকে বললেন, কিছু মনে করবেন না, আমার মেয়েকে আমি নিয়ে যাব, এই সময়টা বরং ওর মায়ের কাছে থাকুক। নিখিলেশ বাবু খুব লজ্জা পেলেন। বড়দি বলল, তুই ব্যাগ গুছিয়ে নে মাধু। রেণুবালা বলল, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী 7 মাসের অনুষ্ঠান করে মেয়েকে নিয়ে যেতে হয়। এখনও যে আমার বোনের অবস্থা, 7 মাস পর হয়তো ওকে আমরা জীবিতই পাবো না। কি বলতে চাইছো, তোমার বোনকে আমরা খেতে দেই না? বড়দি বলল, সে তো আপনারাই ভালো জানেন। রেণুবালা বলল, আমার বাড়ির বউকে আমি এইভাবে নিয়ে যেতে দিব না। তবে কি আমরা ওর মরাদেহ নিয়ে যাবার জন্য অপেক্ষা করব? রেণুবালা রেগে গেলেন, বলল, কি শিক্ষা দিয়েছেন বেয়াই মশাই? আপনার বড় মেয়েকে গুরুজন মানে না, মুখে মুখে তর্ক করে। আপনার পেটের মেয়ে না হলে চাপকে সোজা করে দিতাম। ভাগ্যিস আমি আপনার পেটের মেয়ে হইনি। যে মহিলা নিজের পুত্রবধূকে খেতে দেয় না, সারাক্ষণ
খাওয়া নিয়ে কথা খোঁচায়, কটু কথা শোনায়, স্বামীর সাথে একান্ত সময় কাটালে যা সহ্য হয় না, এরকম মা আমার না হয় ভালো। রেণুবালা বলল, বেয়াদে মেয়ে কোথাকার, দেখি কি করে আমার পুত্রবতীকে নিয়ে যাও। বড় বৌমা। মাধু এতক্ষণে মাথা নিচু করে ছিল। শাশুড়ির ডাকে চমকে উঠল। রেণুবালা আবারও বলল, আজ যদি তুমি তোমার বাবার সাথে নিয়ম ভঙ্গ করে চলে যাও, তবে মনে রাখো এই যাওয়াই তোমার শেষ যাওয়া। আমার ঘরের দরজা তোমার জন্য সারা জীবনের মতো বন্ধ। নিপেনবাবু এবার মুখ খুললেন, বললেন, কিছু মনে করবেন না বেন, আমি তো আপনাকে দেখে আমার মেয়ে বিয়ে দিইনি। আপনি একটু আগে যে কথাগুলো বলেছেন, এই একই কথাগুলো আপনার ছেলে বলতে হবে। আমার মেয়ে আমার কাছে কিন্তু অভিশাপ না, বরং আশীর্বাদ। পেলে পুষে বড় করেছি যখন, করতে পেরেছি, একইভাবে ওদের ভরণ পোষণ জোটাতে পারবো। আর যাই হোক, বাপের ঘরে না খেয়ে দিন পার করতে হবে না। রেণুবালা বলল, ও এই ব্যাপার, তার মানে আপনার ছোট মেয়েও কম যায় না, তার নামে আমাদের কাছে কান ভারী করেছে। ও তো মিথ্যে কিছু বলেনি। আপনি বলুন তো, এই যুগে কোন শাশুড়ি আছে যে পুত্রবধূ গর্ভবতী হলে খেতে দেয় না? ছি ছি, আমি খেতে দেনি? বড় বৌমা এত বড় মিথ্যে অপবাদ আমার নামে দিতে পারলে? মাধু কী করবে কি বলবে বুঝে উঠতে পারল না। পরিবার খুব বেশি জটিল হয়ে গেছে। মাধু তো তোর মা আর বড়দিদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে শুধু বলেছিল তারা যে না বলে কয়ে মাধুকে নিতে আসবে। কে জানতো? রেণুবেলা বিলাপ করে কাঁদছে। বড়দিদি আর বাবা মাধুর ঘরে শুকনো মুখে বসে আছে। অনুপমকে খাবার দেওয়া হলো, রাতের ট্রেনে আসবে। অনুপম এলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রেণুবেলা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে বসলেন, তিনি আর এই বউ নিয়ে কিছুতেই খাবেন না। হয় এই বাড়িতে মাধু থাকবে, না হয় সে থাকবে। মাধু সেই থেকে মন খারাপ করে বসে আছে, ছাদে গিয়ে চুপটি করে বসে আছে। অনুপম ছাত্র জীবনের শখের বসে বিভিন্ন ফুল গাছের ছোট ছোট চারা কিনে এনেছিল, ছাদ বাগান করেছিল। অনুপমের উপস্থিতিতে অনেকে বাগানের দেখাশোনা করে, গাছে নিয়ম করে দুবেলা জল দেয়। আবার শখ করে কিছু সাদা রঙের পায়রাও পোষে। পায়রাগুলো ফুল গাছের ডালে বসে মনে সুখে ডানা ঝপকায়, খিদে পেলে চিকন ঠোঁট দিয়ে কুটকুট করে গম খায়। মাধু বাগানের বাহারি গন্ধের ফুলের দিকে মন্ত্রমুগ্ধের মতো অনুভূতি শূন্য হয়ে তাকিয়েছে। মাধুকে খুঁজতে খুঁজতে বদ্দি ছাদে এলো, বলল, মাধু ঘরে চল, অনুপম এসে গেছে। মাধুর বুকের ভিতর চাপা কষ্টে ধুকপুক করে উঠল, মনটা বিষণ্ণতায় ভরে গেল। কি জানি মানুষটা আবার মাধুকে ভুল বুঝে দূরে না ঠেলে দেয়। মাধু বসা থেকে উঠে বলল, বর্দি বলল, যাই হয়ে যাক, তুই কিন্তু ভেঙে পড়বি না। মাধু বড়দির হাত ধরে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমেই গেল। আজ বাড়িতে সারাদিনে উনুন জ্বালানো হয়নি। লিখিতেশবাবু বাইরে থেকে খাবার কিনে এনেছেন। সবাই অল্প কিছু খেলেও শুধু রেণুবালাকে কেউ খাওয়াতে পারেনি। অনুপম বাড়িতে ঢুকেই প্রথমে শ্বশুরের সাথে কুশলাদি বিনিময় করলো। মাধুর সাথে একটু চোখাচোখি হলো। মাধু লজ্জায় বেশিক্ষণ থাকতে পারল না। অনুপম হাসার চেষ্টা করে বলল, আপনারা গল্প করুন, আমি একটু মায়ের ঘর থেকে ঘুরে আসি। রেণুবালা শুয়েছিল। অনুপমকে দেখে আবারও উঠে বিলাপ শুরু করলো। অনুপম ঘরে ঢুকে মাকে এক হাতে জড়িয়ে দিল, চোখের জল মুছে দিয়ে বলল, মা, মা দয়া করে কান্না করো বন্ধ করো। তোমার মাধুকে নিয়ে কি কি অভিযোগ আছে বলো, আমি শুনবো। তার আগে কিছু খেয়ে নাও। বিন্দুমাসি খাবার এনে দিল। অনুপম নিজ হাতে মাকে খাইয়ে দিল। রেণুবালা ভর পেট খেয়ে চোখের জল মুছে সত্যি মিথ্যে মিলিয়ে মাধুর নামে এক গাদা অভিযোগ করলো। অনুপম সব শুনে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার বলা শেষ? না, আর কিছু বলার আছে মা। আমি আর ওই হতচ্ছাড়ি মেয়ে মানুষ নিয়ে কিছুতেই সংসার করব না বড় খোকা। হয় এই বাড়িতে তোর বউ থাকবে, না হয় আমি থাকবো। তুই একবার চিন্তা কর, ওর কত বড় কলিজা। ও ওর বাপ বোনকে খবর দেয়, বাড়ি বয়ে আসে আমার নামে মিথ্যে অপবাদ দেয়, আমি নাকি তোর বউকে খেতে দেই না। এটা কোনো কথা? শুধু যা খেলে বাচ্চার ক্ষতি হবে সেসব খাবার খেতে যা একটু বারণ করি, ওর ভালোর জন্যই তো বলি। অনুপম বলল, "উম, মা, মাধুর গর্ভে আমার সন্তান আসার পর থেকে আমি সংসারে টাকা দেওয়া বাড়িয়ে দিয়েছি। বলো দেয়নি? হ্যাঁ দিয়েছিস। তারপরেও তুমি কেন মাধুকে খাওয়ার কষ্ট দিয়েছিলে?" রেণুবালা বিষম খেলো, বলল, বড় খোকা, বুঝেছি। বাড়িতে ঢুকতে না থেকে তোর বউ আমার নামে তোর কান ভারী করেছে, সেই এখন বউ আপন মা পর। অনুপম নিজের গলায় দুটো আঙুল দাবিয়ে বলল, মা, ভগবানের দিব্যি কেটে বলছি, মাধুর সাথে এই বিষয়ে একটাও কথা হয়নি আমার। আমি শুরুর থেকেই জানি তুমি মাধুকে খাওয়া কষ্ট দাও, ইনিয়ে বিনিয়ে কটু কথা শোনাও, ওর সব কাজে ক্ষুদ্র। এতক্ষণ ধরে যে মেয়েটার নামে তুমি আমার কাছে এক গাদা নিন্দে করলে, ওই মেয়েটা শুধুমাত্র তুমি কষ্ট পাবে বলে এই বিষয়ে আমাকে এতদিন কিছুই বলতে দেনি। সত্যি নারীরা কত বিচিত্র হয়, তাই না মা? রেণুবালা কিছুই বলল না। অনুপম একটু বিরতি নিয়ে আবারও বলল, তার মানে তুমি আমার বউ নিয়ে ভাত খাবে না, এই তো? না, খাবো না। বেশ, এবার চলো আমার সাথে। বসার রুমে এসে সবাই জড়ো হয়ে থমথমে পরিবেশ। মাধু এক কোণে ভয়ে গুটি গুটি মেরে দাঁড়িয়েছে। অনুপমের
মাধুর বর্দি আর বাবার অভিযোগ মন দিয়ে শুনল। এরপর মাধুকে ডেকে বলল, এখানে আসো। মাধু মাথা নিচু করে এগিয়ে এলো। বুকের ভেতর মৃদু মৃদু ব্যথা। অনুপম বলল, তুমি কি চাও মাধু? বাবার সাথে ওই বাড়িতে গিয়ে থাকতে চাও, নাকি বাড়িতেই থাকতে চাও, আর না আমার সংসার করতে চাও? রেণুবালা মাঝখানে ফোড়ন কেটে বলল, ও এই বাড়িতে থাকলে কিন্তু আমি থাকবো না বড় খোকা। মধু আঁতকে উঠল, কিছু বলার সাহস পেল না। অনুপম দীর্ঘশ্বাস ফেলে মাধুর দিকে এক হাত বাড়িয়ে দিল, বলল, কোনো শ্বশুর বাড়ি না, কোনো বাবার বাড়ি না, তোমাকে কোথাও কারো বোঝা হয়ে থাকতে হবে না। তুমি কি আমার সাথে যাবে মধু? মধু জানে প্রাণ ফিরে এলো, মনটা সুখ সুখ অনুভূতিতে ভরে গেল। রেণুবালা তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, এই মেয়ে মানুষ নিয়ে তুই সংসার করবি? মা এখন যুগ পাল্টাছে, সত্য মিথ্যা যাচাই করে মায়ের এক বাক্যে আমি বউকে ছেড়ে দিব না। একদিকে তুমি আমার জন্মদাত্রী মা, অন্যদিকে মাধু আমার নবাগত সন্তানের মা হতে চলেছে। এই মুহূর্তে ওর হাত ছেড়ে দেওয়া নয়, বরং ওকে বেশি বেশি সময় দেওয়া দরকার আমার। মা, আমি এতটা অক্ষম হয়ে যাইনি আমার অনাগত সন্তানের মাকে খাওয়ার অভাবে মাসের পর মাস তার বাপের বাড়িতে ফেলে রাখবো। আর হ্যাঁ মা, মধু যাবে, তবে নিয়ম মেনে 7 মাসের অনুষ্ঠান শেষে তার মায়ের কাছে যাবে। যদি ও মন থেকে যেতে চায় তবেই যাবে। মধু, ব্যাগ গুছিয়ে নাও। আসার পর ফিরতি 2টো ট্রেনের টিকিট কেটে এসেছি। বড়দিদি মনে মনে খুশি হলো, বিড়বিড় করে বলল, সাবাস, এই না হলো পুরুষ মানুষ, একদম মহিলা উচিত শিক্ষা হয়েছে, ভগবান মুখ তুলে চেয়েছে। এতদিন পর যদি বোনটা একটু সুখের মুখ দেখে। মাধুর বাবাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাধুর শাশুড়ির দিকে এক পলক মুখ তুলে তাকালেন। তিনি ইশারায় মন ভরে আশীর্বাদ করলেন। মাধুকে অনুপমের সাথে চলে যেতে বললেন। এসব অনাচার দেখতে দেখতে তার আর ভালো লাগে না। বাবা আর বড়দিকে বিদায় দিয়ে মাধু মনের সুখে ব্যাগ গোছাচ্ছেন। অনুপম পাশে বসে মুগ্ধ চোখে মাধুকে দেখছে। এই মেয়েটার চঞ্চল চাহনি, ছটপট স্বভাবের প্রেমেই তো অনুপম পড়েছিল। দুরু দুরু বুকে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে স্বামীর হাত ধরে মাধু হাসি মুখে বেরিয়ে গেল। গাড়িতে উঠে একটুখানি বাড়িটার দিকে মায়া মায়া চোখে তাকালো মধু। মন ভরে দু চোখ জুড়িয়ে দেখে নিল। এই বাড়িতে মধুর তিক্ত কিছু সময় কাটলো। অনুপমকে ঘিরে কত সুখের ভালোবাসার চরম মুহূর্ত কেটেছে, সেসব ভেবে মনটা আত্মতৃপ্তিতে ভরে গেল। মাধু জানে না স্বামী নামক এই মানুষটা মাধুকে কোথায় নিয়ে রাখবে কোথায় খাওয়াবে কি। শুধু জানে আজকের পর থেকে মাধুকে আর এই মানুষটার কথা ভেবে মন খারাপ করে কেঁদে কেটে বালিশ ভেজাতে হবে না। রোজ রাত্রে মানুষটার মুখ দেখে মাধু ঘুমাবে, আর রোজ সকালে প্রিয় মানুষটার মুখ দেখে মাধুর জীবনে নতুন সকাল আসবে। মাধুর ছোট্ট জীবনে এতটুকুই তো চাওয়া ছিল। অনুপম মাধুকে নিয়ে ট্রেনের কেবিনে উঠল। ফোনটা অফ করে দিয়ে মাধুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মাধুরা চলে যেতে বাড়িতে আশ্চর্য ঘটনা ঘটল। রাতের আধারে কাউকে কিছু না বলে রিধিকা একা একা চলে এসেছে। শাড়ি এলোমেলো, হাতে পিঠে পেটে মায়ের দাগ, কপাল ফেটে রক্ত বেড়েছে। বাড়িতে ঢুকে রিধিকা গা কাঁপিয়ে চিৎকার করে কাঁদছে। রিধিকার অস্বাভাবিক আচরণ দেখে সবাই খুব ভয় পেয়ে গেল। মেয়েটার বিয়ের 6 মাসও ঘুরে নেই, কী এমন হলো যে এমনভাবে কাঁদছে? নিখিলেশবাবু মেয়ের মাথায় হাত রাখলেন। অনেকে পাগলের মতো অনুপমের নাম্বারে ফোন দিল, ফোন বন্ধ। রেণুবালা মেয়ের কান্না দেখে ভয় পেয়ে কেঁদে উঠলেন। হঠাৎ রিধিকার শ্বশুর বাড়ি থেকে ফোন এলো। ফোন করেছেন রিধিকার বর। নিখিলেশবাবু ফোন রিসিভ করতেই ভদ্রলোক চাপা কণ্ঠে বললেন, আমার বাড়ির দরজা আপনার মেয়ের জন্য সারা জীবনের বন্ধ। ভুলে ওই অলক্ষ্মী মেয়েকে আমার সংসারে পাঠাবেন না। আমি খুব শীঘ্রই এই বিষয়ে উকিলের সাথে কথা বলবো। কি কপাল ফেটে রক্ত পড়ছে। বাড়িতে ঢুকে রিধিকা গা কাঁপিয়ে চিৎকার করে কাঁদছে। রিধিকার অস্বাভাবিক আচরণ দেখে সবাই খুব ভয় পেল। মেয়েটার বিয়ে 6 মাসে ঘুরে নেই, কী এমন হলো যে এভাবে কাঁদছে? নিখিলেশবাবু মেয়ের মাথায় হাত রাখলেন। অনিকেত পাগলের মতো অনুপমের ফোন দিল। ফোন বন্ধ বলছে। রেণুবালা মেয়ের কান্না দেখে ভয় পেয়ে কেঁদে দিল। হঠাৎ রিধিকার শ্বশুরবাড়ি থেকে ফোন এলো। ফোনটা করেছেন রিধিকার বর। নিখিলেশবাবু ফোন রিসিভ করতেই ভদ্রলোক চাপা কণ্ঠে বললেন, আমার বাড়ির দরজা আপনার মেয়ের জন্য সারা জীবনের জন্য বন্ধ। ভুলে ওই অলক্ষ্মী মেয়েকে আমার সংসারে পাঠাবেন না। আমি খুব শীঘ্রই ওই বিষয়ে উকিলের সাথে কথা বলব। কী হয়েছে আপনার মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। শুধু জেনে রাখেন, আপনার সো কল স্ত্রীর কুটবুদ্ধির জন্য আজ আমাদের সংসার ভেঙে গেল। নিখিলেশবাবু ফোন রেখে রেণুবালা দিকে আগুন চোখে তাকালেন। চিৎকার করে বলেন, রিধিকা কেন এভাবে চলে এলো বলো আমাকে। রেণুবালা শুকনো ঢোক চিপল। সোফায় বসে রিধিকার মুখ ঢেকে হাপুস নয়নে কাঁদছে। কেন যে রিধিকার মায়ের বুদ্ধি শুনতে গিয়েছিল, মায়ের কুবুদ্ধি শুনে একে একে সব হারাতে বসেছে রিধিকা। রিধিকা চোখের জল মুছে মায়ের মুখোমুখি দাঁড়ালো। মাথার চুলগুলো এলোমেলো, শাড়ির আঁচলে মাটিতে লুটিয়ে খাচ্ছে। রিধিকা আচমকা মায়ের হাতখানা চেপে ধরে হিমশীতল কণ্ঠে বলল, আমার সংসারটা ভেঙে দিয়ে এবার শান্তি হয়েছে মা তোমার? এখনও চুপ করে আছো কেন মা?
বলো। রিধিকার চিৎকার শুনে রেণুবালা কেঁপে উঠল। তিনিও কম যান না। হাতটা ছাড়িয়ে নিয়ে দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলল, আমি তো সংসার ভাঙবো কোন দুঃখে? তুই নিজের দোষে সংসার খুশিয়েছিস মুখ ফুঁকে। স্বামীর মন জুগিয়ে চলতে পারিস না? বিয়ের পর থেকে সারাক্ষণ তুমি আমাকে বুদ্ধি দিতে কিভাবে স্বামীর মন পেতে হবে, কিভাবে আমার বয়স্ক বিধবা শাশুড়ির সাথে টক্কর দিতে হবে, কিভাবে রান্নার সময় ভালো ভালো খাবারগুলো লুকিয়ে ফেলতে হবে, পরে ঘরের দরজা বন্ধ করে চুপি চুপি খেতে হবে, কীভাবে স্বামীর কানে তার মায়ের নামে বিষ ঢেলে ঢেলে তার স্বচ্ছ মনটা অস্বচ্ছতায় ভরিয়ে দিতে হবে, কিভাবে সামান্য বিষয় নিয়ে সংসারে অশান্তি করতে হবে, সবই তো তোমার শেখানো মা। তারপরে আমি বিয়ের 6 মাস না ঘুরতে সংসার কেন করতে পারলাম না মা? এই ঘৃণ্য কাজটা তুমি আমাকে কেন করতে দিলে? শুধুমাত্র তোমার বুদ্ধি শুনে আমার শাশুড়ির স্নানের জায়গায় শ্যাম্পু ঢেলে রেখেছিলাম। ওই বুড়ো মানুষ আছাড় খেয়ে কোমর ভেঙে শাশুড়ি স্নানের জায়গায় শ্যাম্পু ঢেলে রেখেছিলে। ওই বুড়ো মানুষটা আছাড় খেয়ে কোমর ভেঙে হাসপাতালে ভর্তি মা। পা দুটো যাতা অবস্থা। কি জানি আর কোনোদিন হাঁটতে পারবে কি না। আমার খুব অনুশোচনা হচ্ছে। মানুষটা এতটা খারাপ ছিল না মা। তুমি শুধু শুধু তার নামে আমার কাছে বদনাম করতে। আমি যদি কখনো মন খারাপ করে তোমাকে তার ব্যাপারে তিল পরিমাণ বলতাম, তুমি তাল বানিয়ে ফেলতে। তার নামে একগাদা বিষ ঢালতে আমার কানে। আসলে তুমি নিজেও খারাপ দজ্জাল মহিলা। সারাক্ষণ বৌদিমণির সাথে খিটখিট করতে, তাই ভাবতে তোমার মতো সবাই খারাপ। আমি আর জীবনে তোমাদের জামাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে বড় গলায় দুটো কথা বলতে পারবো না, চোখে চোখ রাখতে পারবো না। হয়তো সে আমাকে কোনোদিন আর ফিরিয়েই নিতে আসবে না। কেন আমার সংসারে নাক গলাতে? দিনের পর দিন মা তুমি, আমি বা কেমন পাগল? অন্যায় হচ্ছে জেনেও তোমার প্রতিটা কথা বেদবাক্য মনে করে মেনে নিয়েছি। আমি যদি সংসার না করতে পারি, তবে মনে রেখো তোমার সংসারে আমি আগুন লাগিয়ে দিব। কথাগুলো বলে দৌড়ে গিয়ে টেবিলের সমস্ত থালা বাসন ফেলে দিল রিধিকা। তারপর কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল অভাগী মেয়েটা। ভোর রাতে অনুপমা বাসায় পৌঁছলো। মাধু ঘুমে ঠুলু করছিল। অনুপম চাবি দিয়ে তালা খুলে বলল, 1 মিনিট, তুমি একটু দাঁড়াও মাধুসোনা, আমি আসছি। অনুপম ব্যাচেলারের বাসায় ঢুকে গেল। 3জন ছাত্র ও 2জন চাকরিজীবী ছেলে মিলে 3তলার 2টা রুম নিয়ে ভাড়া থাকে অনুপমরা। অনুপম প্রদীপ জেলে নিয়ে দরজায় এলো। প্রদীপের আলোয় মাধুর মায়াবী মুখ দেখে মাথায় চুমু খেয়ে বলল, আমার লক্ষ্মী বউ এই প্রথম আমার গৃহে প্রবেশ করলো। একটু বরণ না করলে হয়? মাধু লজ্জা পেল। অনুপমের হাত ধরে ঘরে প্রবেশ করালো। বাড়িওয়ালা আন্টিকে খবর দেওয়া হলো। তিনি খুব বিনয়ী। খবর পেয়ে ছুটতে এলেন, মাধুকে বুকে জড়িয়ে নিলেন, মুখ হাত রেখে চুমু খেয়ে বললেন, ইস কি লক্ষ্মীমন্ত বউ। ততক্ষণে সবাই জেগে গেছে, মাধুর সাথে কুশলাদি করেছে। আন্টি অনুপমকে ডেকে বলল, এভাবে তো বউ নিয়ে থাকতে পারবা? দোতলায় রুম খালি আছে, বউ নিয়ে উঠে যাও। যতক্ষণ থাকার মতো জিনিসপত্র না কেনা হয়, বৌমা বরং আমার সাথে থাক, কেমন? অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যি কারোর জন্য কিছু ঠেকে যায় না। সৃষ্টিকর্তা একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেন। সকালে অনুপম অফিসে চলে গেল। ছুটি নিয়ে আসবাবপত্র দোকানে ঢুকলো। একটা খাট, আলমারি, ড্রেসিং টেবিল সহ প্রয়োজনীয় অনেক কিছু জিনিস ছোট্ট বাড়ি ভরে বাসায় নিয়ে এলো। 2-3 দিন পর লাগিয়ে মাধু নতুন সংসারে একটু একটু করে নিজের হাতে বেশ উচ্ছ্বাস নিয়ে গোছালো। ছুটির দিন ভোরে উঠে অনুপম এক গাদা বাজার করে নিয়ে এলো। আজ নিজের সংসার প্রথম রান্না করবে মধু। এই 3 দিন বাড়িওয়ালা আন্টি নিয়ম করে খাবার দিয়ে যেত। আজ এক ফাঁকে মাধুও তাদের দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে এসেছে। অনুপম মাধুর হাতে হাতে সবজি, মাছ, মাংস কেটে বেছে দিল। মাধু কোমরে আঁচল গুজে মনের সুখে রান্না করছে। এই রকম একটা সংসার স্বপ্ন প্রতিটা বাঙালি মেয়ে দেখে। কেউ খুব দ্রুত পায়, কেউ বা দেরিতে পায়। অনুপম দ্রুত হাতে টেবিল গুছিয়ে ফেলল। সেই সকাল থেকে মেয়েটা এত পথ রাত্রে রাত্রে ক্লান্ত হয়ে পড়েছে, রীতিমতো হাঁপাচ্ছে। অনুপম বকে ধমকে মাধুকে রান্নাঘর থেকে ঠেলে পাঠালো। বলল, বিশ্রাম নিয়ে স্নান সেরে নাও, যা রেঁধেছ এই নাও। এত খাবার কে খাবে? মাধু হাসি মুখে ঘরে চলে গেল। নতুন বাসায় এসে অনুপমের আশেপাশে থাকতে মাধুর খুব আনন্দ লাগে, মনটা আনন্দে ভরে যায়। এত সুখ মাধুর ভাগ্যে লেখা ছিল বুঝি? আঙ্কেল আন্টিরা সবগুলো ছেলেমেয়ের প্রবাসী। তারা শুধু 2জন কাজের লোক নিয়ে এক ইউনিটে থাকে, আর সবগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। ছেলেগুলো তাদের প্রায় নিয়ে যেতে চায়, তবে তারা শেকড় ছেড়ে যাবে না। জীবনে অন্তিম সময়ে বুড়ো বয়সে এক দেশে কাটিয়ে দেওয়ার ইচ্ছা। দুপুরে তারা দুজনে খেতে এসে মাধুর রান্নার প্রশংসা করলো। নিজের রান্নার প্রশংসা শুনতে কার ভালো না লাগে? মধুর মনটা আনন্দে ভরে গেল। তারা খেয়ে দিয়ে চলে যেতে নিলে অনুপম মাধুকে নিয়ে খেতে বসলো। বড় কাতলা মাছের মাথাটা মাধুর পেতে তুলে দিল। অতি সুখে মাধুর চোখের কোণে জল জমছে। এত বড় মাথাটা দুজনে ভাগাভাগি করে খেলো। মুরগির 2টো রান দুজনে খুব তৃপ্তি করে খেলো। রাতে মাধুর চোখ দুটো চেপে ধরে অনুপম শোবার ঘরে নিয়ে গেল। চোখ উপর থেকে আস্তে করে সরাতেই মাধু অবাক বিস্ময়ে
ফুলে উঠে হাত। অনুপম রীতিমতো ফুল, মোমবাতি, বেলুন দিয়ে ঘর সাজিয়েছে। মাধু অনুপমের বুকে মুখ লুকালো। অনুপম নিচু কণ্ঠে দুষ্টুমি করে বলল, দুপুরে নতুন বউয়ের হাতে খাবার খেলাম, রাতে ফুলসজ্জা করব না? অনুপম মাধু অনুপমের বুকে মৃদু কিল মেরে বলে, ধ্যাত। অনুপম হাঁটু মুড়ে মাধুর সামনে বসলো। মাধুর পেটের উপর কান পেতে হাত বুলিয়ে দিয়ে বলল, কী অবস্থা আমার নতুন মায়ের? মাধু বলল, ইস, মেয়ে হবে না আমার, আপনার মতো ছেলে হবে দেখবেন। অনুপম মাধুর নাক চেপে ধরে বলল, না, আমার কন্যা হবে, সে দেখা যাবে। দিনগুলো দেখতে দেখতে হাসি, মজা, আনন্দ, দুষ্টু মিষ্টি ঝগড়া, নীরব রাগ, অভিমান স্বপ্নের মতো কেটে গেল। মাধুর হওয়ার ডেট ঘনিয়ে এলো। পেট ফুলে ঢোল হয়েছে। এর মাঝে একদিন সবাই এ বাসায় এসেছে ঘটা করে মাধুর স্বাদের অনুষ্ঠান করতে। শুধু রেণুবালা আর রিধিকা আসেনি। ঝর্ণারানী মাধুকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল। মাধু অনুপমকে ছেড়ে যেতে রাজি হয়নি। অনুপম বলেছে, এখানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, মাধু আমার কাছেই থাকুক। বাচ্চা হওয়ার পর না হয় আপনি এসে মাধুর কাছে থাকবেন, কিংবা আমি ওকে আপনার কাছে রেখে আসব। ফলে তারা আর কোনো অমত করেনি। খুশি মনে মাধুকে রেখে গেছে। এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই মাধুর। আবদার করার আগেই অনুপম নিজের সাধ্যমতো সব কিছু এনে দেয়। তবুও রিধিকার কথা ভেবে দিনগুলো কি এক বিষণ্ণতায় কাটে। মাঝে মাঝে রিধিকাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, নিজের মাকে সাপসাপান্ত করে। মাধু বলেছে, তুমি বরং এখানে এসে কিছুদিন থেকে যাও ছোটদি, ভালো লাগবে। রিধিকা বিরস মুখে বলে, আমার আর ভালো লাগা? 5 মাস হয়ে গেল মানুষটা একটু ফোন করে কথা বলে না। আর না একটু দেখতে এসেছে আমায়। আমাদের আদরের চিহ্ন এখন আমাকে শরীরে আছে জানো বৌদিমণি। আমি কিছুতেই মানুষটাকে ভুলতে পারি না। রাতের আধারে বড্ড বেশি মানুষটাকে মনে পড়ে। আমি না হয় একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। মানুষটা কি পাষাণ, তাই না? আমি ফোন দিলেও রিসিভ করে না। আমার এই একাকিত্বের দহন আর আমার ভালো লাগে না বৌদিমণি। আমি তার সংসার করতে চাই। বড় ভাইকে বলো তার সাথে আমার সংসার করার ব্যবস্থা করে দিতে। দাও না বৌদিমণি। অনুপম রিধিকার বর জয়ন্তর সাথে কথা বলছিল। লোকটা অনুপমকে ভদ্রভাবে অপমান করে ফোন রেখে দিয়েছে। রেণুবালা রাত ছিলেন। আজকাল শরীর আর সায় দেয় না। পরের ঘরের মেয়ে আসার পর সুখের মুখ দেখেছিল রেণুবালা। সংসার তার কুনজর রেখেছিল কেন জানে। বউ নিয়ে বেশি দিন খেতে পারল না। এখনকার মেয়ে খুব বেয়াদব, মুখ বুজে সহ্য করে না। কিছু হলে বরের হাত ধরে ড্যাং ড্যাং করে নতুন সংসার পাতে। কী এমন ক্ষতি হতো? মাধু রেণুবালার পা দুটো জড়িয়ে ধরে যদি বলতো, মা আমি কোথাও যাব না, আপনার সংসারে এক কোণে পড়ে থাকতে চাই, তাহলে তো রেণুবালা মাফ করে দিত। রিধিকাও একটা কাজ করে না, সারাক্ষণ দরজা বন্ধ করে ঘরে শুয়ে বসে থাকে। খাওয়ার সময় হলে গান্ডে পিণ্ডে গেলে নিজের ঘরে চলে যায়। মায়ের যে বয়স হয়েছে সে খেয়াল নেই কারো। এত মানুষ মরে বলেই আমার কেন মরণ হয় না? নিজের রাগ কার সাথে দেখাবে রেণুবালা বুঝতে পারে না। রাগ কন্ট্রোল করতে পেরে থালা বাসন ঠাস ঠাস করে ফেলেছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। রিধিকা মন খারাপ করে ছাদে বসেছিল। বেখেয়ালি বাড়ির গেট চোখ পড়তে দেখলো জয়ন্ত আসছে। রিধিকার মনে 100 পাওয়ারের বাল্ব জ্বেলে উঠল। দৌড়ে ছাদ থেকে নেমে এলো, ব্যস্ত হাতে এলোমেলো শাড়ি ঠিক করে, চুল পরিপাটি করে, মাথা ভর্তি সিঁদুর পরল, চোখে মোটা করে কাজল, এলোমেলো ঘরটা গোছানোর চেষ্টা করলো। এতদিন পর প্রিয় মুখটা দেখে উত্তেজনায় কোনো কাজ এগোচ্ছে না, সব কেমন তালগোল পাকিয়ে গেছে। জয়ন্তকে দেখে রেণুবালা হাসি মুখে এগিয়ে আসলেন। তবে জয়ন্ত রেণুবালার সাথে একটা কথাও বলল না। অনিকেতকে দেখে বলল, তোমার বোন কোথায়? রিধি ঘরে আছে, আপনি যান। জয়ন্ত সিঁড়ি দিয়ে উঠে গেল, রিধিকার ঘরে চলে গেল। এতদিন পর মানুষটার আসার সময় হলো। রিধিকা অভিমানে মাথা নিচু করে রইল। জয়ন্ত পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে দেখল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, কেমন আছো রিধি? তীব্র অভিমান, এইটুকু মায়ায় কথায় ঠোঁট উল্টে কেঁদে দিল রিধিকা। জয়ন্ত দুপা এগিয়ে এলো। জয়ন্তের গরম নিঃশ্বাস রিধিকার বুকের ভেতর মৃদু কম্পন ধরছে। কাঁদতে কাঁদতে জয়ন্তের পা দুটো জড়িয়ে ধরে বসে পড়ল মেয়েটা। বলল, আমাকে মাফ করুন, কাটুন, যা খুশি তাই করুন, তবু দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান। আমার আর এই একাকিত্ব একদম সহ্য হচ্ছে না। একবার যদি আমাকে ফেলে রেখে যান, ভগবানের দিব্যি আমি বিষ খাবো। রিধিকা। জয়ন্তর মনে মনে দুর্বল হয়ে পড়েছে। না, তাকে নরম হলে চলবে না, শক্ত হতে হবে। শীতল কণ্ঠে বলল, তুমি যে অন্যায় করছো তারপরে আমার সাথে যেতে চাও? রিধিকা গলা ভেঙে এলো, শুকনো গলায় বলল, আমায় ক্ষমা করে দিন। জয়ন্ত মলিন হাসলো, বলল, আমার সাথে যাবে? হ্যাঁ যাব। তাহলে যে সত্য মেনে যেতে হবে? আপনার সব সত্য মানতে রাজি, তবু আমায় নিয়ে যান। আজ আমার হাত ধরে এই বাড়ি ছাড়লে এই বাড়ি কারোর সাথে জীবনেও যোগাযোগ রাখতে পারবে না। আমার কথার মতো তোমাকে চলতে হবে। আর আমি যদি কখনো শুনি আমার মাকে তুমি অন্যায়ভাবে কষ্ট দিচ্ছ, সেদিনে হবে আমার সাথে সংসার করার তার শেষ দিন। আজ এখন আমি কিছুতেই তোমাকে নিয়ে আসতে পারবো না। আমার মায়ের রিকোয়েস্টে শুধু তোমাকে শেষ একটা সুযোগ দিতে এসেছি। হৃদিকা খুশি মনে ঝটপট করে ব্যাগ গুছিয়ে ফেললো। এই নরকপুরি থেকে যত তাড়াতাড়ি মুক্ত হবে ততই মঙ্গল। একবার সে ভুল রিধিকা করেছে, সে ভুল আর জীবনেও রিধিকা করবে না। 5 মাসে বাপের বাড়ি
পড়ে থেকে সারাক্ষণ মায়ের খোঁটা অভিশাপ পাড়াপত্রিসের রিধিকাকে নিয়ে তীক্ষ্ণ বাণ ব্যঙ্গ লাঞ্ছনা শুনতে শুনতে কান পচে গেছে। রিধিকা বেশ শিক্ষিত হয়েছে। আসলে যতই বিয়ের আগে বাবা মায়ের আদর করুক, ভালোবেসে মাথায় তুলুক, ভাগ্যক্রমে স্বামীর সংসার না করতে পারলে বোঝা যায় তাদের আসল রূপ রং। জয়ন্তর হাত ধরে বাবার বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে রিধিকা সারা জীবনের জন্য চলে গেল। আজও পাশের বাড়ির ছাদ থেকে একজোড়া তৃষ্ণার্ত ভেজা চোখ রিধিকার মনের আশ মিটিয়ে দেখে নিল। অনুপম ভোরে উঠে নাস্তা তৈরি করে নিজে খেয়ে দিয়ে ঘুমন্ত মাধুর কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে অফিসে চলে গেল। মাধুর পেট অসম্ভব বড় হয়েছে, সারা রাত জেগে ছটপট করেছে মেয়েটা, একদম ভোরের দিকে ঘুমায়, তাই অনুপমা সকালে মাধুকে ডাকে না। বেলা 10টার দিকে মাধুর ঘুম ভাঙল। উঠে দেখে তলপেটে চিনচিন করে ব্যথা করছে। কাপড় ভেজা সময় গড়ায়, একটু একটু করে ব্যথা বাড়ে। মাধু বাথরুমে ফ্রেশ হতে গিয়ে দেখে রক্ত দেখে ভয় পায়, পেটে আলতো করে হাত চেপে ধরে কেঁদেই দিল। অসহ্য ব্যথায় মাধু বেসামাল হয়ে গেল। তাড়াহুড়ো করে ফোন হাতে নিল। দুর্ভাগ্য ফোনের চার্জ নেই, বাসায় কারেন্ট নেই। এদিকে বাড়িওয়ালি আজ 2 দিন যাবৎ বাসায় নেই, তার বোনের বাসায় বেড়াতে গেছে। অতিরিক্ত পেট ব্যথায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মাধুর। এদিকে মন ভেঙে গেছে, পরনের কাপড় ভেজা। মাধু ঘরের মেইন দরজা খুলে ওখানে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে পড়ল। আতঙ্কিত অতিরিক্ত ব্যথায় ভয়ে আতঙ্কে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল মেয়েটি। দ্বিতীয় পর্ব।